আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত, মন্তব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। দেশে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত। পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ। 21 পদক পাচ্ছেন 9 বিশিষ্ট ব্যক্তি। রমজানে আল আকসায় জুম্মার নামাজে বিধিনিষেধ, অনুমতি পাবেন 10,000 মুসল্লি। আফগানিস্তানে আবারও হামলার হুমকি পাকিস্তানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন। সকাল 10:30টায় 3 বাহিনী প্রধান নতুন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। তার আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। সকাল 11:30টায় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের প্রায় 4 কোটি পরিবারের মহিলা প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেওয়ার কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করেন। কিভাবে এই কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা যায় এ নিয়ে তিনি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। এছাড়া 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা লাগানো এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেন তিনি। এই দুটি বৈঠক সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি কার্ড সংক্রান্ত বৈঠকটি হয় সকাল 11:30টায়। ওই বৈঠক শেষ হওয়ার পর খাল খনন নিয়ে বৈঠক হয়। এদিকে আজ সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের জানিয়েছেন, ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কিভাবে করা হবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে এটা নিয়েই আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা কিন্তু সার্বজনীন, এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এজন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত, এভাবে এগোবে। এই রমজানে এটি শুরু হচ্ছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান, ঈদের আগে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কিভাবে চালু করা হবে সেটা নিয়েই কথা হয়েছে। নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডধারী প্রতিটি নারীকে প্রাথমিকভাবে প্রতি মাসে 2,500 করে টাকা দিয়ে পরিবার পরিচালনা সাপোর্ট দেওয়া হবে। পর্যায়ক্রমে কার্ডের সংখ্যা বৃদ্ধি ও টাকার অঙ্কও বাড়ানো হবে। কি প্রক্রিয়ায় এবং প্রথম পর্যায়ে কতজনকে এ কার্ড দেওয়া হবে, বাজেটের সংস্থান কিভাবে হবে এ নিয়ে নতুন সরকার আলোচনা শুরু করেছে। তবে নির্বাচনী প্রচারে তারেক রহমান জানিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারকে এই কার্ড অফার করা হবে। যারা সচ্ছল তারা চাইলে এই কার্ড গ্রহণ নাও করতে পারেন। গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত বলে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের 17 বছরে বর্তমান সরকার দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না। শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ দুপুর 12:46 এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে EMSC। আর্মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে 181 কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।
সিলেট নগরী সহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সচিব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.10 এবং এর গভীরতা স্বল্প মাত্রার হওয়ায় আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 626 কিলোমিটার গভীরে। শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদ উল ফিতরের পর এ কাজের রোড ম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। আজ দুপুর 1:45টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, আজ আমরা দিক নির্দেশনা দিলাম। বাস্তবায়নের জন্য 3 ধাপের টাইমলাইন ধরে এগোবো। প্রথম ধাপ হবে এখন থেকে ঈদ উল ফিতর পর্যন্ত। এ ধাপে বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের 53% ফেরত যাওয়ার কারণ ভিত্তিক রুট কজ অ্যানালাইসিস এবং শিক্ষকদের ট্যাব দেওয়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন করা হবে। দ্বিতীয় ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদ উল ফিতরের পর। ববি হাজ্জাজ বলেন, দ্বিতীয় ধাপে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোড ম্যাপ ঘোষণা করব। সেটা মন্ত্রণালয় ভিত্তিক, বিভাগ ভিত্তিক ও পরিমাপযোগ্য সূচক সহ। তৃতীয় ধাপে হবে 12 থেকে 36 মাসের, অর্থাৎ 1 বছর থেকে 3 বছর। এ ধাপের কাজের বর্ণনা তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ধাপে আমরা পরীক্ষা ও মূল্যায়ন বড় টেকনিক্যাল রিফর্ম করব। কারিগরি, সাধারণ এবং মাদ্রাসা শিক্ষায় ব্রিজিং করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ড স্কেল আপ করা হবে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 9 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদক 2026 প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 21 পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু মরণোত্তর, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। এছাড়া সঙ্গীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে সংবাদে। ইসরায়েল ঘোষণা দিয়েছে পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে সাপ্তাহিক জুম্মার নামাজ আদায়ের জন্য 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বুধবার রমজান শুরু হওয়ার পর এই ঘোষণা আসে। তবে মসজিদ প্রাঙ্গণের প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল 55 বছর বা তার বেশি বয়সী পুরুষ, 50 বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ 12 বছর বয়সী শিশুরা প্রথম শ্রেণীর আত্মীয়ের সঙ্গে প্রবেশ করতে পারবে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা COGAT এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস জুড়ে জুম্মার নামাজের জন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে 10,000 ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে 55 বছর থেকে, নারীদের ক্ষেত্রে 50 বছর থেকে এবং 12 বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণীর আত্মীয়ের সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রমজান মাসে সাধারণত লক্ষাধিক ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেন। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং পূর্ব জেরুজালেমে অবস্থিত, যা ইসরায়েল 1967 সালে দখল ও সংযুক্ত করেছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগানিস্তান যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয় তাহলে আবারও হামলা চালাতে প্রস্তুত ইসলামাবাদ। বুধবার ফ্রান্স 24-কে তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তা ফলপ্রসূ হয়নি। গত বছরের অক্টোবরে আফগান থেকে পাকিস্তানের সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ইসলামাবাদ ও কাবুল সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাবুল শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে
পাকিস্তান আফগানিস্তানে নতুন করে হামলা চালাতে দ্বিধা করবে না। কয়েক দফা আলোচনার পরেও আফগান তালেবান সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে পাকিস্তান। জঙ্গি হামলার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য ভারতকে অভিযুক্ত করে আসিফ বলেন, নয়াদিল্লি, কাবুল ও জঙ্গি সংগঠনগুলো একই অবস্থানে রয়েছে। তিনি বলেন, 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর থেকে ইসলামাবাদ ও নয়াদিল্লি একে অপরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখেনি। তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কিছু বন্ধু দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু এই প্রচেষ্টাগুলো আসলে কোনো ফল দেয়নি। এ সময় ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন আবাসভূমি নিশ্চিত হয় তাহলে এ ধরনের পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।